সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য উন্নয়ন এবং সার্ককে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। এদিকে ৭১ ইস্যু সমাধানের বিষয়ে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীকে তাগিদ দিয়েছে এনসিপি। তবে বৈঠক শেষে গণমাধ্যমে কোনো কথা বলেননি বিএনপি নেতারা। শনিবার বাংলাদেশের সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে ৩টি রাজনৈতিক দলের বৈঠকের আয়োজন করে ঢাকার পাকিস্তান দূতাবাস। এ সময় ইসহাক দারের সাথে বৈঠকে অংশ নেন এনসিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নেতারা জানান, ৭১ ইস্যুতে দুই দেশের শীতল সম্পর্কের সমাধান কিভাবে করা যায় তা পাকিস্তানকে বলেছে এনসিপি। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। ২৪-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে, দক্ষিণ এশিয়াকে সার্ককে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে, ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এরপর পাকিস্তানের সফররত মন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন জামাতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল। পরে দলটির নেতারা জানান, আঞ্চলিক বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়ন এবং সার্ককে সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার, এবং সার্ককে কিভাবে আরো অ্যাক্টিভ করা যায়, সার্ককে শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। পরে সন্ধ্যা ৬টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাকিস্তান দূতাবাসে আসেন ৬ সদস্যের বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সোয়া ৭টার দিকে বেরিয়ে গেলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি বিএনপির কোনো নেতা। এদিকে রোববার সকালে ইসহাক দারের সাথে বৈঠকে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক করার কথা রয়েছে তার। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করবেন ইসহাক দার। এর আগে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। রাতারাতি সব সংস্কার হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। কাঠামোগত সংস্কার আগে করতে হবে, যা সময় সাপেক্ষ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমলাতান্ত্রিক নিয়মে ঘুষ বাণিজ্যে উদ্বেগ প্রকাশ করে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণের তাগিদও দিয়েছেন তিনি। রাজনীতি, অর্থনীতি সহ সকল ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছেন বিএনপির অন্য নেতারা। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের গলা চেপে ধরা হয়েছে। বক্তব্যে বলেন, হাসিনার পতনে মানুষের মনে যে প্রত্যাশা জন্মেছে তা না বুঝলে বাংলাদেশে কোনো দল রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনার অপর অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দেশে কোনো দৈত্যদানব নয়, মানুষ গণতন্ত্র চায়। এই দেশের মানুষের জন্য রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যে রাষ্ট্রে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বৈষম্যহীনতা আর উগ্রবাদ সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সংস্কার একদিনে সম্ভব নয় বলেও মত দেন মির্জা ফখরুল। বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। ইউনিভার্সিটিতে শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি করে কিছু করে তুলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট।
সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার কারণ চলে আমার কাছে মনে হয় না। গণতান্ত্রিক নির্বাচন হলেই ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এদিকে কক্সবাজারের চকরি উপজেলা বিএনপির সম্মেলনে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব। বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি গ্রহণ করেনি, কিছু পাওয়ার আশায় কয়েকটি দল পিআর নিয়ে মাতামাতি করছে। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই, কেউ কেউ এই পিআর বলে এখন গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর করে যদি কিছু পায়। বিএনপির নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বানও জানান তিনি। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শীষের পক্ষে সালাম দিবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কার চায় কিনা বা কতটা সংস্কার চায় তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া সম্পর্কে জানাতে এনসিপির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের সদস্য সচিব। সংস্কার নিয়ে বিএনপি কি প্রতারণার পথে এগোচ্ছে প্রশ্ন তুলে আখতার হোসেন বলেন, বর্তমান সংবিধান দিয়ে নির্বাচন হলে আবার স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আদতে এই জুলাই সনদি এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি। বলেন, শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন অর্থবহ হবে না। জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া না হলে সেই সনদে সই করার মানে থাকে না বলেও মনে করেন তিনি। হাইকোর্টের শাখাগুলোকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক দলের কথাই নয়, নির্বাচন হবে সময় মতো, আর ভোটে অস্ত্রবাজি আর বুথ দখলের স্বপ্ন হবে দুঃস্বপ্ন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তিনি বলেন, পিআর পদ্ধতির ভোটের বিধান সংবিধানে নেই, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনের। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আসেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করেন মতবিনিময়। জানান, সময় মতো ভোট হবে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। পিআর পদ্ধতি নিয়েও কথা বলেন সিসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, এর বাইরে আমরা যেতে পারি না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, বিচার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে নিশ্চিত করে সিসি বলেন, যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে। স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, কিন্তু এবারে স্ট্রাইক করা হবে, সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সততা, বিশুদ্ধতা, বিশ্বাস, ভরসার অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজ চলছে ভোটের সময় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধেও।
রাজধানীর গাবতলীতে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। সীমান্ত আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলেও জানান তিনি। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত, সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব। পরে দারুস সালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, আর শিক্ষার্থীরা সময় কাটাচ্ছেন প্রার্থী যাচাই বাছাইয়ে। তবে ছাত্রদলের অভিযোগ, প্রযুক্তি ব্যবহার করে অপরাজনীতি করছে একটি গোষ্ঠী, আর মেধায় না পেরে চলছে ব্যক্তি আক্রমণ, এমন অভিযোগ ছাত্র শিবিরের। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য। ডাকসু নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা সমালোচনা। আচরণ বিধি মেনে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। শনিবার অমর 21 হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী। সামাজিক মাধ্যমে অনেক ভুয়া আইডি ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। এদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর অভিযোগ, মেধার যোগ্যতায় না পেরে প্রতিপক্ষকে নানাভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। অনেক আমাদের বন্ধুপ্রতিম অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে, মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। এদিন প্রতিরোধ পর্ষদ ও ডাকসু ফর চেঞ্জ এর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনকারীদের মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। ইন্টেনশনালি এই সূক্ষ্ম বিষয়গুলোকে ঘিরে রেখে একটা গোষ্ঠী আছে যারা এই ডাকসুকে তারা একটা ক্যাচালের ভিতর নিয়ে বানচাল করার চেষ্টা করছে। ওনাকে চাপ দেওয়া হচ্ছে যে ফৌজদারি অপরাধের সাথে যারা সম্পৃক্ত সংযুক্ত তাদের জুলাইয়ের অবস্থান যাই হোক না কেন, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত কোনো মানুষকে আপনার প্রার্থী করা যাবে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের আলোচনায় যোগ দিয়ে উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জিং। সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। এটি একটি জাতীয় দায়, যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল আইডি কার্ড, লাইব্রেরি কার্ড তিনটির যে কোনো একটি থাকলেই শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি শিক্ষার্থীদের আস্থার জায়গাটা ঠিক রাখার জন্য। ভবিষ্যৎ বলবে, আমরা আমাদের দিক থেকে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিন আবেদন করেছেন 34 জন। সুতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরা ট্রলা সহ 12 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার দুপুর 1:30টার দিকে শাহপুরী দ্বীপের নাইক্ষংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে এদের ধরে নিয়ে যায় তারা। শাহপুরী দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম জানান, আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে এই 12 জেলেকে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এই ব্যাপারে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এদিকে কক্সবাজার সীমান্তে মিয়ানমারের ওপারে আবারও গোলাগুলি শুরু হয়েছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গার। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।
যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানকে একটা শ্রেণী বলার চেষ্টা করে এটা দ্বিতীয় স্বাধীনতা। সন্তান একবারে জন্মগ্রহণ করে, যে মুক্তিযুদ্ধ মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না। বলেন, আরেকটা নতুন আবিষ্কার হয়েছে পিআর পদ্ধতি। বাংলাদেশের মানুষ যারা ভোট দেয় তারা তাদের প্রার্থীকে দেখতে চায়, যার ভোট সে দেবে, একজনকে ভোট দেবে, যাকে ভোট দেবে তাকে চিনতে হবে। যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থান একটা শ্রেণী বেড়েছে বলার চেষ্টা করে এটা দ্বিতীয় স্বাধীনতা। সন্তান একবার জন্মগ্রহণ করে, জন্ম তারিখ একটাই হয়। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই তাদের, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। কর্মসূচিটি কুড়াতলী সরকার বাড়ি জামে মসজিদ থেকে শুরু হয়ে যমুনা ফিউচার পার্কের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জাহাঙ্গীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচিত হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগই লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর। জনাব তারেক রহমান আগামী দিনে যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন, সেই ইস্তেহারে আমাদের এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা তিনি দিয়ে দিবেন। এবং তিনি বলেছেন যে সেই লন্ডনের ন্যায়, সেই যুক্তরাজ্যের ন্যায় আমাদের দেশের প্রতিটা মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায় তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। শুধু প্রাকৃতিক কারণ নয়, ভারতের হঠাৎ পানির ছেড়ে দেওয়া, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা আর দুর্বল নীতির জালে যেন ফেঁসে আছে ফেনীর মানুষ। এ বাস্তবতাকে সামনে রেখে ফেনী কমিউনিটি আয়োজন করেছে বন্যা নিয়ে এক বিশেষ আলোচনা সভার, যেখানে উঠে এসেছে সমস্যার গভীরতর চিত্র। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফেনী কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন পরিবেশবিদ অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। বক্তারা বলেন, ফেনীতে বন্যার ক্ষয়ক্ষতির পর তাৎক্ষণিক সহায়তা মিললেও পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি সহযোগিতায় সমন্বয়হীনতা ছিল লক্ষণীয়। এ সময় ফেনীর বন্যাপ্রবণ এলাকাগুলোর মানবিক ও আর্থিক ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়। যথাযথ পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতেও এই বিপর্যয় অব্যাহত থাকবে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন। স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। রাজধানী ঢাকার স্বামীবাগ, গোপীবাগ এবং কমলাপুরের অধিকাংশ রাস্তার কাজ চলমান থাকায় দুর্ভোগে মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারে ধীরগতি এবং বৃষ্টিতে দুর্ভোগ চরমে। শুধু তাই নয়, এলাকায় বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বাণিজ্য। রোজ গার্ডেন প্রত্নতাত্ত্বিক ও দৃষ্টিনন্দন ভবন, যেটি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জাদুঘরের শাখা, মাত্র ৩০ টাকার বিনিময়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকার গোপীবাগের এই স্থাপনাটি দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী ভিড় করেন, কিন্তু এখানে যাতায়াতের সব রাস্তায় এখন বেহাল। সন্ধ্যা ঘনিয়ে এলেই দর্শনার্থীদের ছিনতাইকারীর কবলে পড়া এবং এলাকায় মাদক বাণিজ্য বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। জাদুঘর হিসাবে আখ্যা দিয়েছে, আর যার জন্য এখানে অনেক সন্ধ্যার পরের দর্শনার্থীদের ভিড় জমে আর কি। গাড়ি ঘোড়া দেরিতে আসে, ট্রেন বিলম্ব করে, সেই সময় মধ্যরাতে হয়তো অনেকে আসছেন, তারা অত্যন্ত নাজেহাল হন ছিনতাইকারীদের হাতে, তাদের সমস্ত টাকা পয়সা নিয়ে যাওয়া হয়। সায়দাবাদ রেলগেট থেকে রাজধানীর সুপারমার্কেটের মোড়, স্বামীবাগ থেকে গোপীবাগ, ইত্তেফাকের মোড় থেকে রামকৃষ্ণ মিশন রোড হয়ে গোপীবাগ রেলগেট পর্যন্ত রাস্তাও বেহাল। রাস্তাটা সবসময়ই আপনার গিয়া এই পানির প্যাককাদা জমা থাকে। কত ধরনের ঘটনা হলেও ওইখানে একটা পাইপ ছিল, ওই পাইপ দিলেই বন্ধ হয়ে গেছে। একটুখানি বৃষ্টি হলে দেখা যায় হাঁটু পানি জমে যায়, তখন মানুষ চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটে। ৫-৬টা বাস অবৈধভাবে সবসময় পার্কিং করে রাখতেছে, যার কারণে এই রোডের উপর একটা প্রেশার পড়তেছে এবং এই দিন দিন এই অবৈধ পার্কিং এরিয়াটা বাড়তেই আছে।
গোপীবাগ থেকে কমলাপুর যাওয়ার রাস্তাটিও খানাখন্দে ভরা, জমে আছে বৃষ্টির পানি, ঘটছে দুর্ঘটনাও। সুগার লাইনের পানিগুলো রাস্তার উপরে আইসা, ঠিক আছে, আমাদের মনে করেন দুর্ভোগের কোনো শেষ নাই। 2 থেকে 2.5 বছর ধরে এই অবস্থা আছে, কোনো কেউ এসে ঠিক করার পরিকল্পনা নেয় না। রাস্তা মেরামত কর্মকাণ্ড যে করছেন যে কন্ট্রাক্টর, সে খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এটার ফলে বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। রাস্তা সংস্কার কাজে গতি ফিরিয়ে এনে দ্রুততার সাথে শেষ করে দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। খেলার খবর। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা। বাফুফে ভবনে নয়, এই সভা অনুষ্ঠিত হয় পূর্বাচলের একটি রিসোর্টে। প্রায় 6 ঘন্টার এই সভায় গঠনতন্ত্র সংশোধন, রেফারিজ ও গ্রাউন্ডস কমিটি গঠনের মতো কোনো বিষয়েই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কর্তারা। নিজেদের ভবন ছেড়ে এবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভার ভেন্যু পূর্বাচলে। সকাল 10টায় সভাপতি তাবিদ আউয়ালের সভাপতিত্বে এই বৈঠকে নির্বাহী কমিটির একজন ছাড়া উপস্থিত ছিলেন বাকি 20 সদস্য। কার্যনির্বাহী কমিটির সভা মানেই সমস্যার সমাধান ও অনুমোদন। তবে বাফুফের এই সভায় 28 এজেন্ডার মধ্যে গঠনতন্ত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হয়নি মীমাংসা। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও 1 মাস। বাফুফের গঠনতন্ত্র সংশোধন কমিটি পর্যালোচনা করার জন্য 1 মাস সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাহী কমিটি সদস্যদের পাশাপাশি বাফুফের সাথে জড়িত স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করা হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিষয়গুলোতে তার মধ্যে রয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় নির্ধারণ। টুর্নামেন্টের জন্য এনসিসির কাছে 5 কোটি টাকা পেয়েছে বাফুফে, প্রতিশ্রুতি রয়েছে আরও 5 কোটির। বাফুফের অতীত কমিটি সরকার প্রদত্ত অর্থের সঠিক হিসাব না দেওয়ার অভিযোগ অনেক পুরনো। তাই এবার আয় ব্যয় হিসাবের জন্য নতুন ব্যাংক অ্যাকাউন্ট করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। তারুণ্যর উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের সকল আর্থিক লেনদেন হবে আলাদা ব্যাংকের হিসাবের মাধ্যমে। আমরা একটা আলাদা আবার অ্যাকাউন্ট করে সেই হিসাবের মাধ্যমে এই হিসাবটাকে আমরা আলাদাভাবে করব। তবে সবাই রেফারিজ কমিটি ও গ্রাউন্ডস কমিটি নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। আলোচনা হয়েছে 2024 সালে অডিট রিপোর্ট নিয়ে। এছাড়া ঘরের মাঠে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসেব নিয়েও আলোচনা হয় সভায়। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা। নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার দলে সুযোগ পেয়েছেন রুবাইয়া হায়দার, ফিরেছেন নিশিতা আক্তার ও সুমায়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার, জানাতুল ফেরদৌস ও ইসমাত তানজিম। রুবাইয়া এর আগে টি-20 খেললেও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন। ধারাবাহিক পারফরমেন্সের কারণে প্রথমবার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। নিশিতা ও সুমায়াকে নিয়েও আশাবাদী ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। 2 অক্টোবর কলম্বোতে পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগ্রিসদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 26 তারিখ প্রতিপক্ষ ভারত। মাঝে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জ্যোতিরা।